sell on approval or sell or return. ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং 1 এর একটা ইম্পর্টেন্ট টপিক। এই ভিডিওতে এর সমস্ত রুলস, বেসিক কনসেপ্ট আর দুটো ইম্পর্টেন্ট সামস সলিউশন আমি করব। সেল অর রিটার্ন বা সেল অন অ্যাপ্রুভাল বেসিস, সেল অর রিটার্ন বা সেল অন অ্যাপ্রুভাল বেসিস এর ডেফিনেশন বা বেসিক কনসেপ্টটা প্রথমে বলি। এ সেলার মে সামটাইমস সেন্ড গুডস, a seller may sometimes send goods to parties with an option to approve, accept and purchase such goods or to return the goods within a specified time limit. একটা সেলার কি করে? একটা সেলার যে মালটা উৎপাদন করে বা প্রোডাকশন করে সেটা তার পার্টি বা কাস্টমারের কাছে সেন্ড করে। সেন্ড করে কি কারণে? একটা অপশন হিসেবে সেন্ড করে যে সে কি করতে পারে, অ্যাপ্রুভড বা অ্যাকসেপ্ট করতে পারে মালটা, গুডসটা, বা সেটাকে কি করতে পারে, রিটার্ন করে দিতে পারে। হয় সে অ্যাপ্রুভ করলো, নয় রিটার্ন করে দিল। কিন্তু হ্যাঁ, উইদিন এ স্পেসিফাইড টাইম লিমিট, এটা অবশ্যই একটা সময়ের মধ্যে হবে। এর একটা পর্যাপ্ত টাইম থাকবে যে যে কোনো সময় হতে পারে, 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, যে কোনো সময় হতে পারে। সেই সময়ের মধ্যে তাকে ওই গুডসটার অ্যাকসেপ্টেন্স আর রিটার্ন যেটা করবে, তো তার ইন্টিমেশনটা তাকে দিতে হবে। তারপরে ইউজুয়ালি ম্যানুফ্যাকচারার অর এ হোলসেলার ডাজ সো উইথ দ্য রিটেলার অর প্রসপেক্টিভ বায়ার্স ফর ইন্ট্রোডিউসিং অ্যান্ড পপুলারাইজিং সাচ গুডস অর নিউ প্রোডাক্ট। বিভিন্ন রকম সেলার যারা প্রোডাকশন করে তারা নিত্য নতুন গুডস প্রডিউস করে, নিত্য নিত্য প্রোডাক্ট প্রডিউস করে এবং সেটাকে কি করে, এটা মার্কেটে ছড়িয়ে দিতে চায়। তো সেক্ষেত্রে সেল অর রিটার্ন বা সেল অন অ্যাপ্রুভাল বেসিসটা খুবই সুইটেবল একটা মেথড বা প্রসেস। সেই প্রোডাক্টটা বা সেই গুডসটাকে পপুলারাইজ করার জন্য আর ইন্ট্রোডিউস করার জন্য সমস্ত মানুষ যাতে সেটাকে নিতে পারে বা সেটার সম্বন্ধে কিছু জানতে পারে। তো কি করা হয়, তো গুডসটাকে ইন্ট্রোডিউস আর পপুলারাইজ করার জন্য এই সেল অর রিটার্ন বেসিসটা ফলো করা হয়। নেক্সট, দ্য বায়ার to whom the goods are sent or approve or accept such goods as purchased or return those. বায়ার কি করতে পারে, সেই গুডসটা হয় অ্যাকসেপ্ট করতে পারে, নতুবা সেটাকে তার রিটার্ন করে দিতে হবে। সো দ্য পজেশন অফ গুডস চেঞ্জেস when the goods are sent. যখনই গুডসটা সেন্ড করা হয় তখন গুডসের অধিকার বা পজেশন সেটা চেঞ্জ হয়ে যায়, সেলারের কাছ থেকে সেটা কাস্টমার বা বায়ারের কাছে চলে যায়। কিন্তু বাট দ্য ট্রান্সফার অফ দ্য ওনারশিপ চেঞ্জেস when only the goods are accepted. কিন্তু মালিকানা তখনই পরিবর্তন হয় যখন সে গুডসটা অ্যাপ্রুভাল দেয় যে আমি এটা গ্রহণ করলাম, আমি এটা নিলাম, তো তখন অনারশিপ চেঞ্জ হয়। কিন্তু যখন ফার্স্ট টাইম মালটা সেন্ড করা হয় তখন শুধু পজিশন চেঞ্জ হয়, কিন্তু অনারশিপ তখনই চেঞ্জ হয় যখন গুডসটা অ্যাকসেপ্ট করা হয়। দেন this system is known as sell or return and the goods sent are known as goods on approval basis. এই সিস্টেমটাকেই বলা হয় সেল অর রিটার্ন বা সেল অন অ্যাপ্রুভাল বেসিস। একটা প্রোডাকশন হাউস নরমালি কি হয়, একটা প্রোডাকশন হাউস প্রোডাকশন করে আর একটা সেলিং হাউস সেল করে। প্রোডাকশন হাউস অনেক সময় কি হয়, জিওগ্রাফিক্যাল লোকেশন বা এরিয়ার জন্য, প্রোডাকশনের জন্য যেহেতু অনেক জায়গা দরকার হয়, সেই যে জায়গাটায় প্রোডাকশন হাউস মানে সিচুয়েটেড, সেই জায়গাটায় হয়তো কত লোকজনের যাতায়াত নেই, প্রচুর লোকজন যাতায়াত করে না। কিন্তু যেখানে সেলিং ক্যাপাসিটি থাকতে হবে সেখানে কি হয়, একটা মার্কেট থাকতে হবে, তো সেখানে কি হয়, প্রচুর লোকজন যাতায়াত করে, সেক্ষেত্রে সেখানে সেলটা ভালো হয়। এবার প্রোডাকশন হাউস যেখানেই অবস্থিত হোক না কেন,
সে কি করে বিভিন্ন বিভিন্ন মাল প্রডিউস করে, এবার প্রডিউস করে সেটা তো প্রডিউস করা হচ্ছে মার্কেটাইজ করা, সেটাকে বাজারে বিক্রি করার জন্য। তো সেক্ষেত্রে এটা সেল অন অ্যাপ্রুভাল বেসিসটা ফলো করে। সেল অন অ্যাপ্রুভাল বেসিস বা সেল অন রিটার্ন বেসিসে কি হবে, বিভিন্ন রকম প্রোডাক্ট প্রডিউস করবে, প্রডিউস করে সে সেলিং হাউস যেগুলো আছে সেগুলো ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় সেলিং হাউসে গিয়ে সেই মালগুলোকে ইন্ট্রোডিউস করবে, বলবে যে এই মালটা আমি দিলাম, এটা রাখো, চেষ্টা করো সেল করার, যদি সেল না হয় আমাকে রিটার্ন করে দেবে, কিন্তু হ্যাঁ তার জন্য একটা টাইম পিরিয়ড দিয়ে দেবে, যে 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে, 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 5 মাস হতে পারে, একটা টাইম লিমিট থাকবে, এর মধ্যে সেটাকে রিটার্ন করতে হবে। যদি এই লিমিট টাইমের মধ্যে রিটার্ন না করা হয় তো ধরে নেওয়া হবে সেল অফ গুডস অ্যাক্ট 1930 সেকশন 24 এর অ্যাকর্ডিং সেটাকে ধরে নেওয়া হবে যে মালটা সেল হয়ে গেছে। তো যদি স্টিপুলেটেড টাইম বা স্পেসিফিক টাইম লিমিটের মধ্যে সে মালটাকে রিটার্ন না করে তো কাস্টমার। এই হচ্ছে সেল অর রিটার্ন বেসিসের মেন যে কনসেপ্ট সেটা। তো মেন কথা কি বললাম, তো প্রোডাকশন হাউস প্রোডাকশন করে নিউ নিউ প্রোডাক্ট সেটাকে মার্কেটে সবার মধ্যে সেল করার জন্য বা পপুলার করার জন্য সেই প্রোডাক্টটা তারা কি করে সেল অন রিটার্ন বেসিস বা সেল অন অ্যাপ্রুভাল বেসিস ফলো করে মালটা বিভিন্ন সেলিং হাউসে পাঠাবে, সেলিং হাউসকে একটা টাইম দেওয়া হবে, সেই টাইমের মধ্যে সে কি করতে পারে সেটাকে অ্যাকসেপ্ট করতে পারে আর সেটাকে রিটার্ন করে দিতে পারে। বাট যখন গুডসটা সেন্ড করা হয় বা গুডসটা পাঠানো হয় সেই সময় কি হয়, পজিশনটা চেঞ্জ হয়, বাট অনারশিপ তখনই চেঞ্জ হয় যখন গুডসটা অ্যাকসেপ্ট করে বা সেটা সোল্ড হিসাবে ধরে নেওয়া হয়, তখনই তার অনারশিপ চেঞ্জ হয়। এই হচ্ছে সেল অর রিটার্ন, এটা সেল অফ গুডস অ্যাক্ট 1930 সেকশন 24 এ এই সম্বন্ধে আলোচনা করা আছে। এবার আসবে অ্যাকাউন্টিং রেকর্ডস। অ্যাকাউন্টিং রেকর্ডস বা অ্যাকাউন্টিং এন্ট্রিজ ডিপেন্ডস অন দ্য ফ্যাক্ট ওয়েদার দ্য বিজনেস সেন্ড গুডস অন সেল অর রিটার্ন বেসিস। 3 রকম পদ্ধতি হয়, ক্যাজুয়ালি যেটা 2 মাস 3 মাস 5 মাসে অন্তর অন্তর একবার দুবার হয়, ফ্রিকুয়েন্টলি যেটা বারবার হয় প্রতি মাসে একবার দুবার, আর নিউমেরাসলি মানে অসংখ্যবার, 1 মাসে অনেকবার, হয়তো প্রতিদিন বা দিনেও দুবার হতে পারে। তো 3টে পদ্ধতিতে হয়, ক্যাজুয়ালি, ফ্রিকুয়েন্টলি, নিউমেরাসলি। নর্মালি আমাদের যে রুলসটা জানতে সেটা ক্যাজুয়ালি বা যেটা ফিউ আইটেমস সেন্ড করা হয়। মেথড 1 বলে লেখা আছে, when the business send goods casually sell or return basis or where the number of transaction are very few, যেখানে প্রচুর কম পরিমাণে ট্রানজাকশন হয় সেক্ষেত্রে আমাদের কটা পদ্ধতি ফলো করতে হবে। প্রথমে কি বলা আছে, আন্ডার দিস সিস্টেম গুডস সেন্ট অন সেল অর রিটার্ন বেসিস অর সেল অন অ্যাপ্রুভাল বেসিস ইজ ট্রিটেড অ্যাজ অর্ডিনারি ক্রেডিট সেলস। ফার্স্ট টাইম আমাদের এটাকে কি দেখাতে হবে, অর্ডিনারি ক্রেডিট সেল। তো আমাদের ফার্স্ট কাজ 1 2 3 4 করে আমি করছি, 4টে আমার মেইন কাজ আছে। ফার্স্ট আমি যে মালটাকে সেন্ড করব, যে গুডসটাকে সেন্ড করব সেটাকে আমি দেখাবো হচ্ছে অর্ডিনারি ক্রেডিট সেলস। এটা আমার ফার্স্ট কাজ। আমার 4টে কাজ আছে। একটা হচ্ছে ফার্স্ট যে প্রোডাক্টটা সেন্ড হবে, যে কোয়ান্টিটি প্রোডাক্ট সেন্ড হবে সেটাকে আমি অর্ডিনারি ক্রেডিট সেলস হিসেবে দেখিয়ে দেবো এবং সেলস ডে বুকে তুলে দেবো, কারণ আমরা জানি সেলস ডে বুকে ক্রেডিট সেলসের আইটেম আসে, তো অর্ডিনারি ক্রেডিট সেলসের ফার্স্ট টাইম দিয়ে দেবো। নেক্সট, ইফ গুডস আর রিটার্ন, যদি গুডসটা রিটার্ন অর রিজেক্ট হয় দেন এ রিভার্স এন্ট্রি পাসড, যদি আমার গুডসটা রিটার্ন করে আমাকে, তো এই এন্ট্রিটা রিভার্স এন্ট্রি করতে হবে অর্ডিনারি ক্রেডিট সেলস। নরমালি আমরা জানি অর্ডিনারি ক্রেডিট সেলসের জন্য কি হয়, সানডি রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। তো জাস্ট এটাকে উল্টে দেবো, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সানডি রিটার্ন বা কাস্টমার রিটার্ন আইটেম। আমাকে যে কটা আমি সেন্ড করব তার থেকে যে কটা রিটার্ন হবে তার একটা রিভার্স ক্রেডিট সেলস এন্ট্রি করে দেবো। দেন কি বলছে, then a reverse entry pass to cancel the sale in second, but if it is accepted approved, কি বললাম 100টা আমি ধরলাম 100টা গুড সেন্ড করা হয়েছে, 100টা ক্রেডিট সেলস করব, তার থেকে রিটার্ন করা হয়েছে 40,
তাহলে এখন আর হাতে পড়ে আছে কত 60। 60 এর মধ্যে ও বলছে 50, এটা আমি সেন্ড করেছিলাম, এটা রিটার্ন করলো, এই 50 ও বলছে অ্যাপ্রুভ করছি, 50টা বলছে আমি নিয়ে নিচ্ছি, সল্ট অ্যাপ্রুভড, এখনো তাহলে পড়ে গেছে কত 10, স্টিল লাইন উইথ কাস্টমার, এখনো পড়ে রয়েছে 10টা, তাহলে 100টা সেন্ড করেছিলাম, 100টা অর্ডিনারি ক্রেডিট সেলস দেখিয়ে দিয়েছি, তার থেকে 40টা রিটার্ন এসেছে, তাই রিটার্ন এন্ট্রি জাস্ট অর্ডিনারি ক্রেডিট সেলস রিভার্স করে দিয়েছি। দেন 50 বলছে অ্যাপ্রুভড হবে, 50 প্রোডাক্ট অ্যাপ্রুভ করছে মানে নিয়ে নিচ্ছে, তো এর আমাকে আবার 3 নম্বরে এর সেলস এন্ট্রি দেখাতে হবে না, তার কারণ অলরেডি আমাদের অর্ডিনারি ক্রেডিট সেলস দেখানো আছে, তো অ্যাপ্রুভের কোনো এন্ট্রি দেখাতে হয় না, কারণ অ্যাপ্রুভের এন্ট্রি আমি ফার্স্ট টাইমই দেখিয়ে দিয়েছি। তাই লেখা আছে বাট ইফ ইট ইজ অ্যাকসেপ্টেড অর অ্যাপ্রুভড নো এক্সট্রা এন্ট্রি ইজ পাসড, to be passed because the entry of sales is already passed at the time of sending the goods, যখন মাল পাঠানো হয়েছিল তখন আমি ক্রেডিট সেলস করে দিয়েছি, তো আমাকে এখন আবার ফার্দার দেখানোর দরকার নেই, তাহলে দুবার হয়ে যাবে। নেক্সট at the year end, যদি ইয়ার এন্ড হয় গুডস আর স্টিল লাইন উইথ কাস্টমার, এবং কাস্টমারের হাতে তখনও মালটা পড়ে থাকে, এদিকে ইয়ার এন্ড হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের আর স্পেসিফাইড টাইম লিমিট যেটা দিয়েছি সেটাও শেষ হয়নি। আমি 3টে কন্ডিশন এখানে বলে দিচ্ছি, আমি যে স্পেসিফাইড টাইম লিমিট দিয়েছি সেটা এক্সপায়ার হয়নি, কিছু গুডস কাস্টমারের হাতে পড়ে রয়েছে যেটার ইন্টিমেশন দেওয়া হয়নি যে ওটা সেল হবে নাকি রিটার্ন হবে। 2 নম্বর, একটা কথা বললাম এক্সপায়ার হয়নি, একটা ওর কাছে পড়ে রয়েছে যার ইন্টিমেশন দেওয়া হয়নি, আর ইয়ার এন্ড হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমাদের দুটো এন্ট্রি করতে হয়। প্রথম বলা হয়েছে দ্য এন্ট্রি ইজ সেল ইজ মেড আর্লিয়ার, যেটা প্রথমটা সময় মধ্যে করা হয়েছিল সেটাকে ক্যান্সেলেশন করতে হবে, সেটা ক্যান্সেলেশন করতে হবে এর দুটো কাজ, একটা হচ্ছে ক্যান্সেল করতে হবে, আর একটা হচ্ছে এর ক্লোজিং স্টক দেখাতে হবে। ক্লোজিং স্টকটা সিপি তে হয়, মানে কস্ট প্রাইসে হয় অলওয়েজ, এটা ক্যান্সেল করতে হবে আর সিপি কস্ট প্রাইসে আমাদের দেখাতে হবে, ক্যান্সেল আর কস্ট প্রাইস। তাহলে আমার কাজটা কি, 4টে কাজ। ফার্স্ট টাইম সেন্ড করলে অর্ডিনারি ক্রেডিট সেলস দেখিয়ে দাও, এবার যেটা রিটার্ন আজ হবে সেটা একটা রিটার্ন আইটেম, রিটার্ন এন্ট্রি করবে না, ক্রেডিট সেলস যেটা করেছিলাম তার রিভার্স এন্ট্রি, যেটা অ্যাপ্রুভ হবে সেটা সেকেন্ড বার বা ফার্দার করে আমাকে আর ক্রেডিট সেলস দেখাতে হবে না, কারণ এটা অলরেডি পাসড করা হয়ে গেছে, আর যেটা এখনো কাস্টমারের কাছে পড়ে থাকবে তার এক্সপায়ার ডেট এখনো শেষ হয়নি এবং ইয়ার এন্ড হয়ে গেছে, 3টে কন্ডিশন যদি স্যাটিসফাইড হয়ে যায় যে মালটা পড়ে রয়েছে, তার জন্য দুটো এন্ট্রি, একটা ক্যান্সেলেশনের এন্ট্রি, একটা ক্লোজিং স্টকের এন্ট্রি। ক্লোজিং স্টকটা সিপিতে আর বাদবাকি সমস্ত আইপিতে, ইনভয়েস প্রাইস বা সেলিং প্রাইস, ইনভয়েস প্রাইস বা সেলিং প্রাইস, ইনভয়েস প্রাইসে, এটা শুধুমাত্র কস্ট প্রাইস। এই হচ্ছে আমার সেল রিটার্নের কাজ, এটা হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। এবার হচ্ছে অ্যাকাউন্টিং এন্ট্রিজ আসছে। অ্যাকাউন্টিং এন্ট্রিজ ফার্স্ট, 1 নাম্বার। প্রথম কি বলা আছে, গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস, গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস, গুডস সেন্ট অন অ্যাপ্রুভাল বেসিস অ্যাট সেলিং প্রাইস, যদি সেলিং প্রাইসে গুডস পাঠানো হয় তো সেক্ষেত্রে জার্নাল কি হয়, সেন্ড করা হলে জার্নাল হয় হচ্ছে সানডি ডেটর অ্যাকাউন্ট ডেবিট, মানে ক্রেডিট সেলস এন্ট্রি টু সেলস অ্যাকাউন্ট। 2, প্রথম সেন্ট, গুডস সেন্ট করলে জার্নাল সানডি ডেটর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। দেন যদি রিটার্ন করা হয় লেখা আছে গুডস রিটার্ন অর রিজেক্টেড, এটারই রিভার্স এন্ট্রি, যে কটা রিটার্ন করা হয়েছে সেই কটার সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সানডি ডেটর অর কাস্টমার।
এটা হচ্ছে সেন্ট্রাল এন্ট্রি ক্রেডিট সেলস এর সানডি ডেটর টু সেলস, সানডি ডেটর টু সেলস আমরা জানি ক্রেডিট সেলস এর এন্ট্রি সানডি ডেটর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। আর যদি রিটার্ন হয় সেক্ষেত্রে এন্ট্রি হচ্ছে জাস্ট এটা রিভার্স সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সানডি ডেটর। দেন কন্ডিশন 3, 3 নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা কেস। 3 নাম্বার গুডস অ্যাপ্রুভড সোল্ড অর অ্যাকসেপ্টেড। যদি গুডসটা অ্যাপ্রুভ করা হয়, আমি কি বললাম একটু আগে, গুডস অ্যাপ্রুভ করা হলে সেকেন্ড বার আর এন্ট্রি করার দরকার নেই, তার কারণ একবারটা অলরেডি হয়ে গেছে। কিন্তু এটার আবার 3টে কেস আছে। একটা হচ্ছে নর্মাল সেলিং প্রাইস, নর্মাল সেলিং প্রাইস 2 at above selling price, अच्छा above selling price 3 at below selling price। যে টাকায় মালটাকে সেন্ড করা হয়েছিল ফার্স্ট টাইম, প্রোডাক্টটাকে যে টাকায় সেন্ড করা হয়েছিল এটাকে নর্মাল সেলিং প্রাইস বলা বা ইনভয়েস প্রাইস বলা। এটাই যদি ও অ্যাকসেপ্ট বা অ্যাপ্রুভ করে তাহলে তার কোনো এন্ট্রি করার দরকার নেই, নো এন্ট্রি উইল বি পাসড। নর্মাল যেটা আমি পাঠিয়েছিলাম সেই টাকাতেই ও অ্যাকসেপ্ট করেছে, সেটার আমার কোনো এন্ট্রি দরকার নেই। কিন্তু যদি অ্যাবাভ প্রাইসে করে, যদি অ্যাবাভ প্রাইসে করে তো সেক্ষেত্রে জানাল হয় ডেটর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। অ্যাবাভ প্রাইস মানে আমি 150 টাকায় পাঠিয়েছিলাম, 150 টাকা, ও অ্যাকসেপ্ট করছে এটাকে 200 টাকা, তাহলে যে 50 বেশি করলো সেইটা আমাদের অ্যাবাভ প্রাইসের এই একটা এন্ট্রি আমাদের পাস করতে হবে। সেক্ষেত্রে এখানে সূত্র হবে অ্যাগ্রিড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। অ্যাগ্রিড প্রাইস 200, সেলিং প্রাইস 150, মানে 50 ইন্টু যে কটা কোয়ান্টিটি ও অ্যাপ্রুভ করবে সেই কটা কোয়ান্টিটি দিয়ে গুণ করতে হবে। কিন্তু আমাদের অ্যামাউন্টটা কিভাবে নিতে হবে, অ্যাগ্রিড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। অ্যাগ্রিড প্রাইস মানে যে টাকায় অ্যাপ্রুভ করেছে আর তার থেকে লেস করতে হবে আমি যে টাকায় পাঠিয়েছিলাম সেলিং প্রাইস, আমার নরমাল সেলিং প্রাইস। এটা হচ্ছে অ্যাবাভ সেলিং প্রাইসে যদি অ্যাপ্রুভ করে, আর বিলো সেলিং প্রাইসে করলে এটাকে উল্টাতে হবে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর অ্যাকাউন্ট। এখানে অ্যামাউন্টটা আমি কিভাবে নেব, সেলিং প্রাইস মাইনাস অ্যাগ্রিড প্রাইস, সেলিং প্রাইস মাইনাস অ্যাগ্রিড প্রাইস। তাহলে এই 3টে কন্ডিশন ইজ মোস্ট বিবিআই গুডস অ্যাকসেপ্টেড। গুড অ্যাকসেপ্টেড যদি নর্মাল সেলিং প্রাইসে হয় কোনো এন্ট্রির প্রয়োজন নেই, কারণ এন্ট্রি করা ফার্স্ট টাইম হয়ে গেছে। যদি গুডস অ্যাপ্রুভটা অ্যাবাভ সেলিং প্রাইসে করে, আমি যে টাকায় গুডসটা সেন্ড করেছিলাম তার থেকে বেশি টাকায় অ্যাকসেপ্ট করে, তো সেক্ষেত্রে আমাদের এই জার্নালটা করতে হবে রিটার্ন টু সেলস, আর অ্যামাউন্টটা নিতে হবে হচ্ছে অ্যাগ্রিড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যে মূল্যটা বেশিতে করবে সেটা দিয়ে যেই কটা অ্যাপ্রুভ হবে তার কোয়ান্টিটি গুণ করতে হবে। অ্যান্ড দেন যদি বিলো সেলিং প্রাইস হয় সেক্ষেত্রে সেলস টু ডেটর জার্নালটাকে উল্টে দিতে হবে। এক্ষেত্রে অ্যামাউন্টটা নেবো আমি সেলিং প্রাইস মাইনাস অ্যাগ্রিড প্রাইস। এটার পরে 4 নম্বর কাজ, অ্যাট ইয়ার এন্ড, যদি ইয়ার এন্ড হয়, অ্যাট ইয়ার এন্ড। অ্যাট ইয়ার এন্ডে দুটো কাজ, খুব ইম্পর্টেন্ট দুটো কাজ। একটা হচ্ছে ক্যান্সেলেশন আর একটা হচ্ছে ক্লোজিং স্টক সিপিতে দেখানো। এই ইয়ার এন্ডের কাজটা আমি কখন করব, যখন তিনটে কথা বলছি কখন করব। এক হচ্ছে ইয়ার এন্ড হয়েছে, 2 হচ্ছে গুডসটা কাস্টমারের হাতে রয়েছে, যেটা ইন্টিমেশন সে এখনো দেয়নি যে এটা অ্যাকসেপ্ট করছে নাকি রিটার্ন করবে, তার ইন্টিমেশন দেওয়া হয়নি। ইয়ার এন্ড হচ্ছে এখনো কাস্টমারের হাতে পড়ে রয়েছে, স্টিল লাইভ উইথ কাস্টমার, আবার কোনো ইন্টিমেশন দিচ্ছে না। 2 নাম্বার। 3 নাম্বার প্রথমে বললাম কি, এক হচ্ছে ইয়ার এন্ড হচ্ছে, 2 নাম্বার কি বললাম যে
কাস্টমারের হাতে পড়ে রয়েছে, তার কোনো ইন্টিমেশন দেওয়া হয়নি, এই যে দুটো কন্ডিশন যদি হয়, আর একটা কন্ডিশন সেটা হচ্ছে এক্সপায়ার ডেট, আমার যে টাইম পিরিয়ডটা আমি দিয়েছিলাম ইন্টিমেশন দেওয়ার, সেই টাইম পিরিয়ডটাও শেষ হচ্ছে না। তিনটে কথা বললাম, তিনটে মেন জিনিস মাথায় রাখতে হবে। তাহলে একটা হচ্ছে ইয়ার এন্ড হয়ে যাবে, যে ডেটটা আমি দিয়েছিলাম সেই ডেটটা এক্সপায়ার হবে না, যে ডেটটা আমি দিয়েছিলাম সেই ডেটটা এখনো এক্সপায়ার হচ্ছে না, মানে স্টেপুলেটেড টাইম বা স্পেসিফিক টাইম লিমিট যেটা ছিল সেটা এখনো এক্সপায়ার হচ্ছে না, আর কাস্টমারের হাতে তখনও কিছু মাল পড়ে রয়েছে যার ইন্টিমেশন দেওয়া হয়নি। এই তিনটে কেস যখন হবে তখন আমাদের ক্যান্সেলেশন করতে হবে। প্রথম ক্যান্সেলেশনের ফার্স্ট জার্নাল হচ্ছে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ডেটর সাসপেন্স, যে মালটা পড়ে থাকবে সেটার। আর এটা ক্লোজিং স্টক দেখানোর সূত্র জার্নাল হচ্ছে স্টক উইথ কাস্টমার, টু ট্রেডিং, বা এটাকে অনেকে পারচেজ অ্যাকাউন্টও লেখে। তো কি বললাম, ইয়ার এন্ড হয়েছে, কাস্টমারের হাতে তখনও পড়ে রয়েছে যার ইন্টিমেশন দেওয়া হয়নি, এবং এক্সপায়ার ডেটও শেষ হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের দুটো, যে মালটা কাস্টমারের হাতে পড়ে রয়েছে তার দুটো এন্ট্রি করতে হবে। এক হচ্ছে ক্যান্সেলেশন সেলস টু ডেটর সাসপেন্স, আর একটা ক্লোজিং স্টক দেখাতে হবে যার জার্নাল হচ্ছে স্টক উইথ কাস্টমার, টু ট্রেডিং অর পারচেস অ্যাকাউন্ট। এবার যদি নেক্সট ইয়ার হয়, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমি বলে দিচ্ছি। নেক্সট ইয়ার হলে আমাদের কি করতে হবে, এই যে এন্ট্রিটা ক্যান্সেলেশন করেছিলাম এই এন্ট্রিটাকে আবার রিভার্স করে শুরু করতে হবে এই একটা। সেক্ষেত্রে জার্নাল হবে রিটার্ন সাসপেন্স টু সেলস অ্যাকাউন্ট, রিটার্ন সাসপেন্স টু সেলস অ্যাকাউন্ট। আর যদি গুডস রিটার্ন হয়, এবার যা হবে সেগুলো সব রিটার্ন সাসপেন্স থেকে যাবে, সেটা হবে রিটার্ন সাসপেন্স টু ডেটর অ্যাকাউন্ট। এখানে নেক্সট ইয়ার খুলতে হবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট। আমার মেইন হচ্ছে চারটে কাজ। ফার্স্ট টাইম আমি বলে দিচ্ছি পুরোটা। ফার্স্ট টাইম হচ্ছে গুডস যদি সেন্ট হয়, গুডস সেন্ট হলে জার্নাল হবে ক্রেডিট সেলস, অর্ডিনারি ক্রেডিট সেলস এন্ড সেলস ডে বুকে আমরা এটা তুলব। অর্ডিনারি ক্রেডিট সেলস এর জার্নাল ফার্স্ট টাইম গুডস সেন্টে সানি ডেটর অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। সেকেন্ডলি কি হবে, যে গুডসটা রিটার্ন করবে, যে গুডসটা আমাকে রিটার্ন করে দেবে তার জার্নাল কি হবে, জাস্ট অর্ডিনারি ক্রেডিট সেলস এর এন্ট্রিটা আমরা রিভার্স করে দেবো। রিভার্স করলে কি হবে, সেলস অ্যাকাউন্ট ডেবিট টু সানি ডেটর। এবার 3 নম্বরে অ্যাপ্রুভড তিনটে কেস। যদি নরমাল সেলিং প্রাইস হয়, মানে আমি যে প্রাইসে এটাকে সেন্ড করেছিলাম সেই প্রাইসে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তার কোনো এন্ট্রির দরকার নেই, কারণ আমাদের অলরেডি করা হয়ে গেছে। আর যদি অ্যাবাভ প্রাইসে হয়, সেক্ষেত্রে জার্নাল হয় রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট টু সেলস অ্যাকাউন্ট। আর অ্যামাউন্ট আমরা নেব কিভাবে, অ্যাগ্রিড প্রাইস মাইনাস সেলিং প্রাইস। আর যদি সেটা বিলো প্রাইসে হয়, মানে অ্যাকসেপ্ট করে বিলো প্রাইসে, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, জাস্ট জার্নালটাকে উল্টে দিতে হবে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন অ্যাকাউন্ট। আর অ্যামাউন্টটা নেব হচ্ছে সেলিং প্রাইস মাইনাস অ্যাগ্রিড প্রাইস। এটা হচ্ছে অ্যাকসেপ্ট আর অ্যাপ্রুভড এর। আর নাম্বার 4 লাস্ট, ইয়ার এন্ড। ইয়ার এন্ডের আমি বলেছি তিনটে কেস দেখতে হবে আমাদের। ইয়ার এন্ড হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে কাস্টমারের হাতে তখনও কিছু মাল পড়ে রয়েছে যেটার ইন্টিমেশন ও এখনো দেয়নি আমাকে, যে ওটা সেল হবে না রিটার্ন করবে। 3 নাম্বার হচ্ছে আমার যে টাইম লিমিট আমি ওকে দিয়েছিলাম 2 মাস 3 মাস 4 মাস 15 দিন যাই দিই টাইম লিমিট দিই, সেই টাইম লিমিটটা শেষ হচ্ছে না। এই তিনটে কেস যদি হয় তখন আমাদের দুটো এন্ট্রি করতে হয়, একটা ক্যান্সেলেশনের আর একটা ক্লোজিং স্টক। ক্যান্সেলেশনের কি জার্নাল হয়, ক্যান্সেলেশনের জার্নাল হয় হচ্ছে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু রিটার্ন সাসপেন্স। আর ক্লোজিং স্টক অলওয়েজ সিপিতে দেখাতে হবে, বাকি সমস্ত আইপিতে, সব আইপিতে, শুধু এইটাই একটা সিপিতে দেখাতে হবে। জার্নাল হবে স্টক উইথ কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অর পারচেস অ্যাকাউন্ট। এবার